হ্যালো স্টুডেন্টস, বায়নি নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। WBSLST ইন্টারভিউয়ের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, তো আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, অর্থাৎ যে প্রশ্নগুলো প্রধানত ইন্টারভিউতে করা হয়, তো সেরকম কিছু কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, প্রথমেই বলি যে তোমাকে আগে জানতে হবে যে ইন্টারভিউয়ের মাধ্যমে কি দেখা হয়। ইন্টারভিউয়ের মাধ্যমে মানুষের যে আভ্যন্তরীণ সত্তা আছে সেটাকে উন্মোচন করে দেখা হয়। তার মানে তোমার ভিতরে কি মেটেরিয়ালস আছে, কি কোয়ালিটি আছে, সেটা যারা ইন্টারভিউ নেবেন তারা জানার চেষ্টা করেন। এর সাথে সাথে পড়ানো সম্পর্কে প্রার্থীর কোনো অভিজ্ঞতা আছে কিনা দেখা হয়। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এই মুহূর্তে কি করছেন, তুমি যদি দীর্ঘদিন পড়াশোনা থেকে যদি বাইরেও থাকো, কিন্তু কখনোই তুমি সেটা বলবে না। তুমি বলবে যে আমি পড়াশোনার মধ্যেই আছি, বা আমি টিউশনি পড়াই, বা যা খুশি তুমি বলো, তো সেটা প্রধানত বলার চেষ্টা করবে। সুতরাং তুমি যে এখনও পড়াশোনার টাচে আছো সেটা কিন্তু অবভিয়াসলি তোমাকে মেনশন করতে হবে। এর সাথে সাথে কর্মপ্রার্থীর আত্মপ্রকাশ এবং আত্মবিশ্বাস যাচাই করা হয়, যেটা আমি বারবার বলে এসেছি, কনফিডেন্সটাই মেন। সুতরাং তোমার কনফিডেন্স এবং তুমি কি করে নিজেকে প্রকাশ করছো সেটাকে দেখা হবে। এর সাথে সাথে বিদ্যালয়ে দায়িত্ব পালনের ক্ষমতা দেখা হয়, তুমি কতটুকু দায়িত্ব পালন করতে পারবে। ধরা যাক, যেমন এরকম তোমাকে প্রশ্ন করা হতে পারে যে বিদ্যালয়ের হয়তো কল ভেঙে গেছে, আপনি তাহলে কি করবেন। বা হয়তো দেখছো যে স্কুলেতে যে পাখা আছে, কোনো ক্লাসে হয়তো পাখা ঘুরছে না, তো তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। তো এরকম প্রশ্ন দিয়ে তোমার দায়িত্ব পালনের ক্ষমতা দেখা হতে পারে। এর সাথে সাথে কর্মজগতের বাইরে কোনো বিষয়ে দক্ষতা আছে কিনা সেটাও কিন্তু দেখা হয়। দেখো, একজন টিচার যে শুধুমাত্র পড়ান তাই নয়, স্কুলেতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, কোনো খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, কোনো অনুষ্ঠান পরিচালনা, এই সমস্ত বিষয়ে কিন্তু একজন টিচারের ক্ষমতা আছে কিনা সেটা প্রধানত দেখা হয়। তাহলে যার যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, প্রত্যেকটা মানুষের নিশ্চয়ই কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তো সেটাও কিন্তু দেখা হয়। কারোর যদি এই যে খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, এইসব যদি কারোর যদি মানে তার যদি সেটা যদি নাও শেখে, তাহলে সে হয়তো লেখালেখি করতে পারে, বা সে যা করে তো সেটাই কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো সেগুলোও কিন্তু দেখা হয়। অর্থাৎ পড়াশোনার বাইরে তুমি কিছু করতে পারো কিনা সেটাও কিন্তু দেখা হয়। এবং ছাত্রছাত্রীদের প্রতি সংবেদনশীল আচরণ, একজন টিচারকে কিন্তু সবসময় সেন্সিটিভ হতে হবে। তাহলে ইন্টারভিউ তুমি যখন দেবে, তোমাকে অবশ্যই নম্র ভদ্র আচরণ করতে হবে। তাদের সঙ্গে কখনোই কোনো রকম আর্গুমেন্টে যাবে না, কোনো তর্কতে যাবে না। ধরা যাক কোনো একটা প্রশ্ন তারা তোমাকে করলেন, করার পরে হয়তো তুমি জানো যে সেটা একদম 100% ঠিক। যেমন ধরা যাক এটা বলা হলো যে ডিএনএর পুরো নাম বলুন, তাহলে তুমি বললে যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তখন ওনারা বললেন যে না, এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো সেক্ষেত্রে তুমি কি উত্তর দেবে? তুমি এটা পোলাইটলি বলবে যে স্যার, আমার যতদূর মনে হয় যে ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার ওনারা যদি বলেন যে না, আপনি ভুল বলছেন, তখন তুমি জাস্ট এইভাবে বলবে, ওনাদেরকে কখনোই ডিরেক্টলি ক্রস করতে যাবে না। তো এটাই হচ্ছে সেন্সিটিভ বা সংবেদনশীল আচরণ। তার সঙ্গে সঙ্গে বিনম্রতা, সমাজ সম্পর্কে তুমি কতটা সচেতন হয়ে আছো সেটাও যেমন দেখা হবে, তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ববোধ দেখা হয়। এবং ধৈর্য, সহনশীলতা, প্লেজেন্ট পার্সোনালিটি, অধ্যবসায়, পরিশ্রম করার ক্ষমতা, সব কিছু দেখা হয়। এবং মনে রাখবে যে এই সময় স্মার্ট বা সপ্রভিতে যেমন থাকতে হবে, তার সাথে সাথে তোমার নম্র ভদ্র আচরণ, উত্তর প্রদানে তোমার স্বচ্ছতা, তুমি যে কথা বলবে সেটা যেন ক্লিয়ারলি বলো, ক্লিয়ার ভয়েস হতে হবে, সঠিক উচ্চারণ কিন্তু করতে হবে। যদি কোনো মুদ্রাদোষ থাকে, যেমন কথা বলতে বলতে অনেক সময় আমরা চুলে হাত দিই, বা আমরা অনেক সময় নাকে হাত দিই, আমরা তোতলাতে থাকি, কোনো শব্দ আমরা বারবার ব্যবহার করি, সেটা কিন্তু পরিত্যাগ করতে হবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এর সাথে সাথে দেখো, কিছু ইম্পর্টেন্ট টিপস তোমাদেরকে দিয়ে দিই। তোমার যে পোশাক হবে সেটা কিন্তু শিক্ষক সুলভ হবে। কেউ কিন্তু জিন্সের প্যান্ট পরে ইন্টারভিউ দিতে যাবে না, ঠিক আছে? এবং হাতে ফাইল থাকবে, পেন থাকবে, ফাইলে সাদা পেপার থাকবে। রুমে ঢোকার আগে অবশ্যই কিন্তু পারমিশন নেবে, যে স্যার আসতে পারি বলবে। যদি বসতে বলেন তাহলে বসবে, আর যদি বসতে না বলেন তাহলে বসবে না। গুড মর্নিং স্যার, এবং যদি ম্যাডাম থাকেন তাকেও কিন্তু গুড মর্নিং বলতে হবে, আর বসতে বললে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। এবার চলে আসে, যদি এরকম প্রশ্ন করা হয় যে আপনার সম্বন্ধে কিছু বলুন, তখন তুমি বলবে যে আমার নাম, তোমার যে নাম আছে, তো আমি এই জেলার এই গ্রাম থেকে এসেছি, একদম আমি এমএসসি করেছি এই ইউনিভার্সিটির কোন কলেজ থেকে, কত সালে, বিএসসি করেছি, বিএড করেছি কোথা থেকে, এবং বর্তমানে আমি এই স্কুলে বিগত 5 বছর পড়াচ্ছি। যে যা করেছো সেটা কিন্তু বলবে। এর সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটাও যোগ করে দেবে। এবং লাস্টে এটা বলবে যে পড়াতে আমার খুবই ভালো লাগে, তাছাড়া আমার গান গাইতে বা ফুটবল খেলতে বা বই পড়তে ভালো লাগে। এটা হচ্ছে একদম কনক্লুডিং রিমার্ক, ঠিক আছে? এইভাবে বলবে। আমি হয়তো একটা সাজিয়ে দিয়েছি, কিন্তু তোমরা নিজের মতো করে আরও ভালো করে সাজিয়ে নেবে।
তোমার নিজের সম্বন্ধে আরও ভালো করে তোমরা সাজিয়ে নেবে। এবার তোমাকে হয়তো প্রশ্ন করা হলো যে আপনি কেন শিক্ষকতা পেশাতে আসতে চান। দেখো, এই প্রশ্নগুলো প্রধানত শেখানো যায় না, কিন্তু প্রকৃতপক্ষে তুমি যদি ভেবে রেখে দাও তাহলে উত্তর দিতে সুবিধা হবে। তো সেই জন্যই প্রধানত আমার এই লেখা। এক্ষেত্রে উত্তর এইভাবে হতে পারে যে শিক্ষকতা এমন এক পেশা যা অন্যান্য পেশা থেকে আমার মনে হয় সম্পূর্ণ ভিন্ন এবং চ্যালেঞ্জিং। স্বামীজি বলেছেন, মানুষের মধ্যে মহত্বের প্রকাশই হলো শিক্ষা, এবং এর জন্য শিশুদের ভালোভাবে বুঝে তাদের ভিতর থেকে উদ্দীপ্ত করার ক্ষমতা আমার আছে বলে মনে হয়। তাছাড়া নিজের বিষয়ের প্রতি আমার দক্ষতাও আছে বলে আমি মনে করি। দেখো, তাহলে এক্ষেত্রে একজন টিচার প্রধানত কি করবেন, শিশুদেরকে তিনি যেমন উদ্দীপ্ত করবেন, তার সঙ্গে সঙ্গে একজন টিচারের কিন্তু সাবজেক্ট বিষয়ে তাকে কিন্তু দক্ষ হতে হবে। তাই নিজের বিষয়কে তাদের দৈনন্দিন জীবনের সাথে সাযুজ্য রেখে শিক্ষা দিতে পারবো, এবং এতে তারা অজানাকে যেমন জানতে উৎসুক হবে, তেমন শিশুদের নতুন নতুন বিষয় জানাতে তাদের ইচ্ছা অনিচ্ছে, সুবিধা অসুবিধা বুঝে তাদের সাথে চলতে আমার ভালো লাগে। তাছাড়া ছোট থেকেই স্কুলের শিক্ষক মহাশয়দের দেখে আমিও ভাবতাম তাদের মতোই একজন হব। স্যার, শিক্ষকতা করা আমার স্বপ্ন এবং আমার জীবনের লক্ষ্য। এইভাবে আমি হয়তো একটা লিখে দিয়েছি, কিন্তু তোমরা নিজের মতো করে আরও ভালো করে লিখে নেবে। এবার দেখো, থার্ড যে কোয়েশ্চেন্স, আপনি কেন মনে করেন যে আপনাকে আমরা সুযোগ দেব? তুমি কি উত্তর দেবে, আমি মনে করি আমার মধ্যে সেই সমস্ত গুণ আছে যা একজন শিক্ষক মহাশয়ের থাকা উচিত। আমি আমার বিষয়কে ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি, এবং বিদ্যালয় স্তরে শিশুদের বিষয়কে সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার ক্ষমতা আমার আছে। শুধু তাই নয়, বিষয়ের প্রতি আমার আগ্রহও সৃষ্টি করতে পারবো। তারা জীবনে যা হতে চায় সেই সম্বন্ধে প্রেরণা দেওয়ার ক্ষমতাও আছে, যাতে তারা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। ঋষি অরবিন্দ বলেছেন, কোনো কিছু উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, তাদের ভিতর থেকে উদ্দীপ্ত করতে হবে। তাই শিশুদের ইচ্ছা অনুযায়ী শিক্ষা দেওয়ার ক্ষমতাও আছে বলে আমি মনে করি। তাছাড়া বই এবং প্রকৃতির পাতাতেই যে জীবনের প্রকৃত আনন্দ, সেটাও তাদের বোঝাতে পারবো বলে আমি বিশ্বাস করি। কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে এসো। একজন শিক্ষক মহাশয়ের কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা, নিজের বিষয়ের প্রতি যথেষ্ট গভীরতা, এবং শুধু তাই নয়, পর্যাপ্ত সাধারণ জ্ঞান কিন্তু থাকতে হবে। যে কোনো বিষয় সহজভাবে শিক্ষার্থীদের কাছে সহজভাবে উপস্থাপন করার ক্ষমতা। আর শিক্ষকতা পেশা অনেক পরিশ্রমের ও ধৈর্যের, তাই তাকে দৈহিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে, তাকে নিরপেক্ষ হতে হবে, সব্বার কথা মনোযোগ সহকারে শুনতে হবে, ও সকল শিক্ষার্থীকে সমান চোখে দেখতে হবে। সহানুভূতির সাথে শিশুদের সমস্যা সমাধান করবেন, পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে, সময় অনুবর্তিতা, সঠিক সময়ে ক্লাসে যাওয়া ও ক্লাস থেকে বের হবেন। এরপরে যে কোয়েশ্চেন্স আছে, দেখো, আপনার টিচিং স্কিল কেমন? পড়ানোর সময় আমি সর্বদা এনার্জেটিক থাকার চেষ্টা করি। কোনো বিষয় পড়ানোর আগে সেই বিষয় তারা কতটা জানে তা প্রথমে বোঝার চেষ্টা করি। একদম এক্ষেত্রে কি করছো তুমি, যে টিচিং যে স্কিল আছে, তাহলে প্রথমেই এইভাবে উত্তরটা দিলে তারা বুঝে যাবেন যে তুমি অনেক বেশি এক্সপেরিয়েন্সড। তারপর তাদের মধ্যে অনুপ্রেরণা সঞ্চার করি, যাতে তারা পড়াতে মনোযোগী হতে পারে। ব্ল্যাকবোর্ড ব্যবহারের মধ্য দিয়ে, প্রশ্নোত্তরের মধ্য দিয়ে বিষয়বস্তুকে এগিয়ে নিয়ে যাই। তাদের হোমওয়ার্ক দিই এবং পরের দিন তা চেক করি। অ্যাসাইনমেন্ট দেয়া হয়। কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত থাকলে তার কারণ জানতে চাই, এবং অধ্যায় শেষে তাদের 15 বা 20 নম্বরের ক্লাস টেস্ট নিই, যার সাহায্যে তাদের অগ্রগতি বুঝতে পারি এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার চেষ্টা করি। এরপরে দেখো, এরকম কোয়েশ্চেন্স হতে পারে, আপনার দুর্বলতা কোথায় আছে বলে আপনি মনে করেন? দেখো, মাঝে মাঝে শিশুরা বই পড়তে চায় না, তখন তাদের গল্প বলি বা কুইজের মাধ্যমে ক্লাস শান্ত রাখার চেষ্টা করি। এর ফলে অনেক সময় সিলেবাস কিছুটা পিছিয়ে পড়ে। তার মানে এটা তুমি একটা ক্রিয়েটিভ কাজ করছো, কিন্তু তবুও সিলেবাস যেহেতু পিছিয়ে পড়ছে, সুতরাং এটা এক্ষেত্রে তোমার একটু দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিন্তু তোমার যে দুর্বলতাটা সেটা কিন্তু ক্রিয়েটিভিটির দিকেই যাচ্ছে। ক্লাসে কোনো ছেলে মেয়ে খুব দুষ্টুমি করলে তাদের কড়া ভাষায় কিছু বলতে পারি না, এক্ষেত্রে তোমার সেন্সিটিভিটি প্রকাশ পাচ্ছে। ওদের নিষ্পাপ মুখ দেখে আঘাত দিতে মন চায় না, এর ফলে অনেক সময় অন্যান্যরাও প্রশ্রয় পেয়ে যায়। তাহলে তোমার সেন্সিটিভিটি যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমার উইকনেসের কিছু প্রতিফলনও হচ্ছে। তাছাড়া ক্লাস বা স্কুলে কোনো সমস্যা হলে আমি বাড়িতে থাকার সময় চিন্তা করি, যা দৈনিক কাজে বাধা সৃষ্টি করে। এই আনসারের মধ্য দিয়ে কি প্রকাশ পাচ্ছে, যে তুমি সবসময় স্কুলকে নিয়ে চিন্তা করছো, যেটা একজন টিচারের দরকার। একজন টিচার মানে তাকে 24 আওয়ার্স ডিউটি করতে হবে, সুতরাং এক্ষেত্রে তোমাকে কিন্তু চিন্তার মধ্য দিয়ে সেটাই প্রকাশিত হচ্ছে। এরপরে যেটা প্রচুর তোমরা এই প্রশ্ন শুনেছো যে আপনি কত স্যালারি এক্সপেক্ট করেন। স্যার, দীর্ঘদিন আমি প্রতীক্ষায় থেকেছি শিক্ষক হব বলে, এখন সেই সুযোগ এসেছে, তাই ফ্রেশ টিচার হিসাবে এটা আমার কেরিয়ার তৈরির সময়।
আমার যোগ্যতা ও সামর্থ্য এবং তার সাথে সাথে গভর্নমেন্টের সামর্থ্য অনুযায়ী আমাকে যে রেমুনারেশন দেওয়া হবে আমি তাতেই খুশি থাকব। আশা করি এতেই আমি দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবো এবং স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবো। এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে, তো সেই সমস্ত প্রশ্নগুলো একটু তোমরা মাথায় রাখবে, একটু চিন্তা ভাবনা করে নেবে। ঠিক আছে, তোমাদেরকে বলি যে আমি কিন্তু কোনো রকম পেড ব্যাচ আমি লঞ্চ করছি না, কারণ আমার শরীরও খারাপ, তাছাড়া বিভিন্ন কারণে আমি লঞ্চ করছি না। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাদের হাত ছেড়ে দিয়েছি। তোমরা আমি এই যে ইন্টারভিউয়ের যে ক্লাসগুলো দিচ্ছি এগুলো একটু দেখবে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, তোমরা অনেক কনফিডেন্স পাবে। ঠিক আছে, দেখো প্রথম কোয়েশ্চেন্স, কোনো স্টুডেন্ট যদি অদ্ভুত পোশাক পরে স্কুলে আসে তাহলে কি করবে? তার সঙ্গে একা কথা বলতে হবে এবং বোঝাতে হবে স্থান অনুযায়ী পোশাক পরা উচিত, স্কুলে এরকম পোশাক পরে আসা উচিত নয়। তার সঙ্গে একা একা কথা বলতে হবে। এরপরে একজন শিক্ষক কি করে বুঝবেন যে স্টুডেন্টসদের তার পড়ানোর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে? তার মানে শিক্ষক যেটা পড়াচ্ছেন, যে তিনি কি করে বুঝবেন যে ছাত্রছাত্রীরা তার পড়ানোর প্রতি আগ্রহী? যদি পড়ানোর সময় যদি তারা অর্থপূর্ণ প্রশ্ন করে, মানে এমন কোয়েশ্চেন্স যেটা প্রাসঙ্গিক অর্থপূর্ণ, তো সেরকম যদি প্রশ্ন করে তাহলে তিনি বুঝবেন যে ছাত্রছাত্রীরা পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। একজন ছাত্রকে যদি অনেক ছাত্র উপহাস করে, একটা ছাত্র আছে অনেক ছাত্র হয়তো তাকে ছোট করছে, উপহাস করছে, তখন কি করবে? ছাত্রদের সাথে কথা বলতে হবে, যে ছাত্ররা উপহাস করছে তাদের সঙ্গে কথা বলতে হবে, বোঝাতে হবে যে সকলকেই গ্রহণ করার গুরুত্ব, সকলেই যে তারা বন্ধু এবং প্রত্যেক বন্ধুর সাথে ভালো ব্যবহার করা উচিত। এবার দেখো, যদি বাবা মা কোনো ছাত্রীর বিবাহ দেওয়ার চেষ্টা করেন, যেটা খুবই কমন প্রবলেম, তাহলে মেয়েটির বাবা মার সাথে কথা বলে তাদের বোঝাতে হবে যে বাল্য বিবাহ তাদের পক্ষে কতটা ক্ষতিকর। একজন ছাত্রী যে হয়তো 18 বছরের কম বয়স, তো তাকে যখন বিবাহ দেওয়া হচ্ছে, তো বাবা মাকে কিন্তু কথা বলতে হবে বাবা মার সাথে, বাল্য বিবাহ সেই শিশুটার পক্ষে কতটা ক্ষতিকর সেটা বলতে হবে। তাছাড়া পড়াশোনা করলে সরকার থেকে কি কি সাহায্য পাওয়া যায় সে সম্বন্ধেও তাদের অবহিত করতে হবে। এই দুটোই হচ্ছে সলিউশন। তারপরে দেখো, কেন শিশুদের ক্লাসে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হয়? কারণ প্রশ্নোত্তরের মাধ্যমে টিচিং প্রসেসকে সহজেই এগিয়ে নিয়ে যাওয়া যায়। ছাত্রদের কাছে বিষয়ের ধারণা আরও পরিষ্কার হয় এবং তাদের দুর্বলতাগুলো বোঝা যায়। যত আমরা প্রশ্ন উত্তর করব তত ছাত্রদের দুর্বলতা ভালোভাবে পরিষ্কার হবে। তাছাড়া পরীক্ষার সময় কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্বন্ধে তাদের ধারণা আরও পরিষ্কার হয়। এবার দেখো, পরীক্ষায় বেশ কিছু শিশু বারবার ব্যর্থ হয়, তাহলে এক্ষেত্রে কি হবে? সিলেবাস এবং পেডাগজির সঠিক ব্যবহার করতে হবে। পেডাগজি মানে কি? টিচিং স্কিল, সেটাকে সঠিক ব্যবহার করতে হবে এবং মাঝে মাঝে ক্লাস টেস্ট নিয়ে তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। ছোট ছোট প্রশ্নের উত্তর। দেখো, ক্লাসে কিছু শিশু ভুল করে কেন? কারণ শিশুদের ধারণা পরিষ্কার হয়নি। শিক্ষকের উচিত পেডাগজির ওপর গুরুত্ব দেওয়া, তো সেই কারণের জন্যই শিশু ভুল করে। কোনো সৃজনশীল শিশুকে কিভাবে চেনা যায়? যখন শিশুটি কোনো সমস্যা সমাধান করে তখন তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো কে ক্রিয়েটিভ শিশু, কে সৃজনশীল শিশু। দেখো, ক্লাসে বিভিন্ন স্টুডেন্টসের পারফরমেন্স বিভিন্ন, এটাই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। কেউ হয়তো ভালো ফল করে, কেউ খারাপ ফল করে। এর কারণটা কি? শিক্ষক শুধু বক্তৃতা পদ্ধতি ব্যবহার করেই পড়ান, এক্ষেত্রে বিভিন্ন টিচিং এডস ব্যবহার করতে হবে এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করতে হবে। মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয়, তাহলে কেউ হয়তো ভালো ফল করছে, কেউ খারাপ ফল করছে। এমন একটা ক্লাস তৈরি করতে হবে যেখানে সমস্ত স্টুডেন্টস ভালো ফল করে, তাহলে সেক্ষেত্রে তার রিমেডি কি? শিক্ষককে টিচিং এডস ব্যবহার করতে হবে আর প্রশ্ন উত্তরের মাধ্যমে কমিউনিকেট করতে হবে। এখন পাঠ্য বইতে বিভিন্ন ছেলেমেয়ের উদাহরণ দিয়ে অধ্যায় সূচনা করা হয়, এর কারণটা কি? দেখবে যে কোনো একটা গল্প বলে তারপরে কোনো একটা অধ্যায় শুরু করা হয়, এর কারণটা কি? কারণ শিশুদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা এবং আবিষ্কারের মনন তৈরি করা। তারপরে দেখো, কোনো পাঠ্য বিষয় ভালোভাবে উপলব্ধি করার পদ্ধতি কি? বলতে পারে প্রত্যেকটা শব্দ মন দিয়ে পড়তে হবে এবং বুঝে বুঝে পড়া এবং তাদের মনে যা প্রশ্ন আছে তা জিজ্ঞেস করে উত্তর দেওয়া। এরপরে দেখো, একটি ছাত্রের কলাবিদ্যায় আকর্ষণ কিন্তু বাবা মা তাকে জোর করছে বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য, এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে পিতামাতার সাথে কথা বলতে হবে, তাদের ওই ছাত্রের বিশেষ দক্ষতার কথা বোঝাতে হবে, বলতে হবে যে তার বিজ্ঞান তার কলাবিদ্যার প্রতি তার বিশেষ দক্ষতা আছে এবং বোঝাতে হবে যে শিক্ষাবিদরা এই কারণেই বিভিন্ন বিভাগ আলাদা করেছেন যাতে তারা পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করে জীবনে উন্নতি করতে পারে। অপছন্দের বিষয় নিয়ে পড়লে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, এমনকি তারা ডিপ্রেসডও হয়ে যেতে পারে। এটা কিন্তু বাবা মাকে বোঝাতে হবে। দেখো, ক্লাসে কোনো শিশু ক্রমাগত একটা বিষয়ে খারাপ ফল করছে, এর কারণটা কি বা এক্ষেত্রে কি রিমেডি আপনি নেবেন? তার অসুবিধা কোথায় তার নির্ণয়ের জন্য প্রথমেই নির্ণায়ক অভিক্ষা প্রয়োগ করতে হবে, মানে ডায়াগনস্টিক টেস্ট।
এর মাধ্যমে তার কোথায় ভুল আছে তা চিহ্নিত করা যায় এবং এক্ষেত্রে কোনো সময়সীমা থাকবে না। অর্থাৎ এমন একটা কোয়েশ্চেন্স দিতে হবে যেখানে শিক্ষার্থী পরীক্ষা দেবে, কোনো রকম টাইম ডিউরেশন থাকবে না, ঠিক আছে? যতক্ষণ খুশি সে পরীক্ষা দেবে এবং সমাধানের জন্য সে যত সময় পাবে তা তাকে দেয়া হবে। যেমন অঙ্কের ক্ষেত্রে তাকে সহজ কিছু প্রশ্ন করে বুঝতে হবে যে তার দুর্বলতা কোথায়। তো এটাই হচ্ছে ক্লাসে কোনো শিশু যদি ক্রমাগত খারাপ ফল করে তাহলে একজন টিচার কি করবেন, এরকম প্রশ্ন কিন্তু তোমাকে করা হতে পারে, ঠিক আছে? তারপরে একজন প্রতিবন্ধী শিশু ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যায়, আপনি কি করবেন? তাকে প্রতিযোগিতার ফলাফল লিপিবদ্ধ করে রাখার কাজ তাকে দিতে হবে, তাহলেই সে প্রতিযোগিতায় ইনভলভ হতে পারবে। তারপরে দেখো, অনগ্রসর শিশুকে সাহায্য করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা যায়? তার জন্য বিদ্যালয়ে বিশেষ ক্লাস বা রিমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। যারা পিছিয়ে পড়া তাদের জন্য বিশেষ ক্লাস রাখতে হবে। যদি কোনো শিশু ভুল উত্তর দেয় তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রে টিচার উত্তরটা কেন ভুল সেটা ব্যাখ্যা করে বোঝাবেন এবং পুনরায় প্রশ্ন করলে সে যেন আবারও উত্তর দেয় সে ব্যাপারে উৎসাহ দিতে হবে। বোঝাতে হবে তারা বিদ্যালয়ে আসছে যেমন অজানাকে জানতে, তেমনি ভুল ধারণা শুধরে নেওয়ার জন্যই। তাকে এটা বোঝাতে হবে যে সে এসেছে ভুল করতে এবং সেই ভুল ধারণাগুলোই তাকে শুধরে নেওয়ার জন্যই প্রধানত স্কুল। তাহলে কোনো শিশু যদি ভুল উত্তর দেয় তাকে কিন্তু কখনোই ডিসকারেজ করলে হবে না। তো একটা শিশু সে তো প্রধানত শিখতেই এসেছে, তাহলে সে তো বড় হয়ে যেত। তো সেই কারণের জন্য সে ভুল উত্তর দেয়, সেই অনুভূতিটা বা সেই মনোভাবটা ওই শিশুর মনের মধ্যে জাগিয়ে তুলতে হবে। শিশুরা যদি ভুল উচ্চারণ করে তাহলে আপনি কি করবেন? ক্লাসে সরব পাঠের ওপর জোর দিতে হবে, মানে স্টুডেন্টসরা যাতে জোরে জোরে পড়ে সেই ব্যাপারে জোর দিতে হবে এবং প্রত্যেকটা শব্দ যাতে তারা সঠিকভাবে উচ্চারণ করে তা দেখতে হবে। এবং দেখো, বিদ্যালয়ে স্টুডেন্টসদের কি মেনে চলা উচিত? অবশ্যই বিদ্যালয়ে শৃঙ্খলা মেনে চলতে হবে। দেখো, স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে গেলে কি করতে হবে, এরকম কিছু প্রশ্ন আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা বলছি। দেখো, পড়ালেখায় অনগ্রসর স্টুডেন্টসদের পাকা করতে আপনি কি করবেন? গ্রুপ ডিসকাশন এবং বিতর্ক সভার আয়োজন করা, বিভিন্ন সেমিনারের আয়োজন করা, প্রজেক্টরের সাহায্যে শিক্ষাদান করা। তারপরে দেখো, এটা খুব কমন একটা প্রবলেম, কোনো ছাত্র যদি বাংলা ক্লাসে অঙ্ক করে তাহলে কি করবেন? তাকে অবশ্যই অঙ্ক করতে উৎসাহ দিতে হবে, কিন্তু তার সাথে সাথে তাকে বোঝাতে হবে যে বাংলাও তাকে ভালোভাবে অভ্যাস করতে হবে এবং যে কোনো বিষয়ের শিক্ষক যে তাদের বোঝানোর জন্য ক্লাসে আসেন সেটাও তাকে বোঝাতে হবে। এরপরে দেখো, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শুধু আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? উত্তরপত্র দেখার সময় আপনি কি দেখে বেশি নাম্বার দেবেন? সে নিজের ভাষায় গুছিয়ে লিখেছে কিনা সেটা দেখেই কিন্তু নাম্বার দিতে হবে। ক্লাসে যদি বিশৃঙ্খলা থামাতে হয় তাহলে আপনি কি করবেন? ছাত্রদের সাথে আলোচনা করে কন্ডাক্ট রুল একটা তৈরি করতে হবে। ক্লাসে মনিটর ঠিক রাখতে হবে। শিক্ষকের অনুপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রদের সম্পর্কে শিক্ষককে অবহিত করবেন। এবং ক্লাসে পড়ানোর মাঝেই কোনো ছাত্র যদি বারবার প্রশ্ন করে আপনি কি করবেন? উত্তরটা দেখে নাও। প্রথমে প্রশ্নগুলি বিষয় সম্পৃক্ত কিনা তা বুঝতে হবে। যে প্রশ্নগুলো করছে সেটা বিষয়ের সঙ্গে রিলেটেড কিনা সেটা বুঝতে হবে এবং তাকে বলতে হবে বেশিরভাগ প্রশ্নই আজকের পাঠের মধ্যে আছে এবং সেরকম মনে হলে তার প্রশ্নগুলো খাতায় লিখতে বলতে হবে। ক্লাস শেষ হওয়ার আগের মুহূর্তে তার প্রশ্নগুলো আলোচনা করে কৌতূহল নিবৃত্ত করতে হবে। ক্লাসে পড়াতে গিয়ে শিক্ষক মহাশয় যদি কোনো ভুল হয় এবং ছাত্ররা সেটা ধরে ফেলে তাহলে কি করবেন শিক্ষক মহাশয়? প্রথমত তাদের কাছে দুঃখ প্রকাশ করতে হবে এবং সঠিক বিষয় পুনরায় তাদের বুঝিয়ে দিতে হবে এবং এক্ষেত্রে কিন্তু আত্মসমালোচনারও প্রয়োজন আছে। ছাত্রদের ভুল পড়ানো কিন্তু কখনোই শোভনীয় নয় এবং পরের বার যাতে এরকম আর ভুল না হয় তার জন্য শপথ নিতে হবে নিজের মনে মনে এবং পরবর্তী ক্লাসের আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। দরকার হলে লেসন প্ল্যান করতে হবে। এবং দেখো, কোনো ছাত্রের প্রশ্নের উত্তর যদি অজানা থাকে তাহলে কি বলবেন টিচার? তাকে বলতে হবে যে এই মুহূর্তে মনে পড়ছে না এবং পরে সঠিক উত্তর বলে দেবে, ঠিক আছে? এরকম বেশ কিছু প্রশ্ন আছে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলছি। দেখো, স্কুল ছাড়া আর কোন কোন প্রতিষ্ঠান শিক্ষার মাধ্যম, একটু দেখে রাখবে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্য মনস্ক ছাত্রকে কিভাবে বিজ্ঞান বিষয়ে আগ্রহান্বিত করা যায়? বিজ্ঞানের ল্যাবরেটরিতে তাকে নিয়ে যেতে হবে এবং বিভিন্ন বিষয়ে হাতে কলমে তাকে শেখাতে হবে। তার সাথে সাথে দেখো, এখানে আরও একটা কোয়েশ্চেন্স আছে, ক্লাসে অনুপস্থিতি কিভাবে কমানো যায়? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কিভাবে বদ ছাত্রকে সংশোধন করা যায়? কোনো গরিব ছাত্র যদি বই কিনতে না পারে তাহলে কি করবেন? এটা একটু দেখে নাও। এজন্য বিদ্যালয়ের লাইব্রেরিতে সকল বিষয়ের পাঠ্যপুস্তক রাখতে হবে এবং তাকে পরামর্শ দিতে হবে যে সে যাতে সেগুলো সেখান থেকে সংগ্রহ করে, মানে নিজে কিন্তু টাকা দেবেন না, ঠিক আছে? স্কুলের লাইব্রেরি ব্যবহার করতে বলতে হবে। দেখো, কোন শিক্ষক ছাত্রদের কাছে সব থেকে বেশি প্রিয়?
সেই শিক্ষক যিনি সংক্ষিপ্ত এবং পরিষ্কার মতামত দান করেন, বিষয়ের প্রতি যার গভীর জ্ঞান আছে এবং তা সহজভাবে ক্লাসে উপস্থাপন করেন, ছাত্রদের সাথে সংবেদনশীল ব্যবহার এবং নম্র ভদ্র ব্যক্তিত্ব। এবং এবার দেখো, ছাত্রদের বিশৃঙ্খলা দমনে কোন পদ্ধতি ব্যবহার করবেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছাত্রদের আলাদা করে দিতে হবে প্রথমেই, তারপর প্রত্যেকের সাথে কথা বলে তাদের অসুবিধা জানতে হবে এবং তাদের আগ্রহকে গুরুত্ব দিয়ে বুঝে শিক্ষার মূল স্রোতে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং এখানে আরো কিছু কোয়েশ্চেন্স আছে। শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত। দেখো, শিশুরা শিক্ষককে অনুকরণ করে, তাই পোশাক শালীন হওয়া প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি, কারণ পোশাকের মাধ্যমে শিক্ষকের ব্যক্তিত্ব প্রকাশ পায় এবং এমন হওয়া উচিত যাতে শিশুরা পাঠে বেশি মনোযোগী হয়, শিক্ষকের পোশাকে নয়। ছাত্ররা ক্লাসে গোলমাল করে কেন? কেন ছাত্ররা গোলমাল করে? প্রথমত শিক্ষকের ব্যক্তিত্বের অভাব, শিক্ষকের পার্সোনালিটির অভাব। তাকে যেমন ছাত্রদের ভালোবাসতে হবে, তার সাথে সাথে প্রয়োজনে তাকে কিন্তু কঠোরও হতে হবে। তাছাড়া বিষয় সম্পর্কে শিক্ষকের অস্বচ্ছ জ্ঞান, তিনি শিশুদের মধ্যে আগ্রহের সঞ্চার করতে পারছেন না। কোনো ছাত্র যদি বোর্ড দেখতে না পায় তাহলে কি করবেন? প্রথমত শিক্ষককে পরিচ্ছন্নভাবে একটু বড় অক্ষরে ব্ল্যাকবোর্ডে লিখতে হবে, প্রয়োজনে কালার চক ব্যবহার করতে হবে। আর উচ্চতা অনুযায়ী শিশুদের বেঞ্চে বসতে বলতে হবে, যাদের উচ্চতা ছোট তাদের সামনে সারিতে বসতে হবে। এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো একটু তৈরি করে নিয়ে যাবে। ধীরে ধীরে তোমরা দেখবে যে এই ক্লাসগুলো দেখলে ধীরে ধীরে তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশন হয়ে যাবে। এর সাথে সাথে তো ডেমো ক্লাসের তো এইভাবে আমি আর প্রিপারেশন দিতে পারবো না, সুতরাং তোমরা স্ক্রিপ্ট লিখে নেবে ডেমো ক্লাসের জন্য এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী বারবার কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। আশা করি এইভাবে তোমাদের আমি ইন্টারভিউয়ের প্রিপারেশনে হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।